ঢাকার একটা বাসে উঠুন, দরজা নেই, জানালা ভাঙা, ফ্যান চলে না, ধোঁয়া বের হচ্ছে ইঞ্জিন থেকে। আপনার পাশে দাঁড়িয়ে আছেন আরও ৮০ জন, অথচ বাসটা ৪০ জনের জন্য তৈরি। এই শহরে প্রায় ২ কোটি মানুষের বাস, আর তাদের বহন করছে এমন বাস যেগুলোর বয়স ২০ বছরের বেশি। কিন্তু এখন একটা বড় পরিবর্তন আসছে। ৫০০টি চকচকে ইলেকট্রিক বাস, স্বয়ংক্রিয় দরজা, ই টিকিটিং, অ্যাপ থেকে রুট দেখা যায়। আর এই পুরো প্রকল্পের পেছনে আছে ২৫০০ কোটি টাকা, যার বেশিরভাগ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের পরিবর্তন, নাকি নতুন বাস পুরনো বিশৃঙ্খলায় মিলিয়ে যাবে? আজকে আমরা জানবো ঢাকার পরিবহন সংকট আসলে কতটা গভীর, এই ৫০০ ইলেকট্রিক বাস প্রকল্পের বিস্তারিত কি, চীনের সাথে চুক্তির পেছনে কি আছে, ফ্রাঞ্চাইজি মডেল কিভাবে কাজ করবে, বাধাগুলো কোথায়, এবং এই প্রকল্প সফল হলে বাংলাদেশের জন্য কি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে আসল সমস্যাটা কতটা গভীর। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নির্ধারিত ১২৮টি রুটে ৭,০০০ বাস চলার কথা থাকলেও বাস্তবে চলে মাত্র ৩,০০০, আর রুট পারমিট ছাড়া চলে আরও হাজার দেড়ে। নিবন্ধিত বাস ও মিনি বাসের সংখ্যা প্রায় ৫৪,০০০, কিন্তু এর মধ্যে ২০,০০০-এর বেশি বয়সী মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা ১৬,০০০-এর বেশি, অর্থাৎ প্রায় ৩০%। কিন্তু সংখ্যার চেয়েও ভয়ঙ্কর চিত্র হলো স্বাস্থ্যের উপর প্রভাব। বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশের বায়ু দূষণ এখন পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে খারাপ। ঢাকার বাতাসে লোহা ও সীসাসহ বিপজ্জনক উপাদান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে প্রায় ২০ গুণ বেশি। শুধু ২০১৯ সালে এই দূষণের কারণে দেশে ১,৫৯,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং জিডিপির বৃদ্ধি ৮.৩% কমে গেছে। অর্থাৎ এটা শুধু যানজটের সমস্যা নয়, এটা একটা জাতীয় স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট। এই সংকটের জবাবে সরকার এবার নিজেই উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংকের বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট। এর আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জের ৫০০টি বৈদ্যুতিক বাস নামানো হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত। প্রকল্পের মোট ব্যয় ২,৫০০ কোটি টাকা, যার মধ্যে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে প্রায় ২১৩৫ কোটি টাকা এবং সরকার দেবে বাকি ৩৬৫ কোটি টাকা। বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ। প্রতিটি বাসের ব্যাটারি সক্ষমতা থাকবে ২৭৫ থেকে ৩০০ কিলোওয়াটের মধ্যে। চার্জিংয়ের জন্য তৈরি হবে ৩টি ডিপো, পূর্বাচলে ডিটিসিএর জমিতে, রাজউকের ঝিলমিল এলাকায় এবং কাঁচপুরে। প্রকল্পে একই সাথে থাকবে চালক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ, বাস স্টপেজ নির্মাণ এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্থাপন। এখন প্রশ্ন হচ্ছে, এই বাস কোথা থেকে আসবে? চীনের সাথে বাস কেনার চুক্তি হয়েছে, যা তারেক রহমানের চীন সফরের পটভূমিতে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একই সফরে বাংলাদেশ চীন সম্পর্ক ১৫ থেকে ১৭টি চুক্তি হওয়ার কথা, কিন্তু বাস কেনার চেয়েও বড় পরিবর্তন আসছে পরিচালনা পদ্ধতিতে। এতদিন ঢাকার বাস ব্যবস্থা মানেই ছিল একক মালিকানার বিশৃঙ্খলা, যার পেছনে ছিল রাজধানীর রাজনৈতিক সংযোগ ও প্রভাব। এবার আসছে কোম্পানি ভিত্তিক ফ্রাঞ্চাইজি মডেল। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি পরিবহন কোম্পানি নির্বাচন করা হবে, যারা বাসগুলো লিজ নেবে এবং পরিচালনা করবে। বাসে থাকবে স্বয়ংক্রিয় দরজা, ই টিকিটিং, স্পষ্ট রুট নম্বর, অভিন্ন রঙের নকশা। যাত্রীদের জন্য থাকবে ওয়েবসাইট, অ্যাপ এবং অপারেশন কন্ট্রোল সেন্টার। ধরুন লন্ডনের বাস সিস্টেমের কথা, নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে বাস আসে, আপনি অ্যাপে দেখতে পান কোথায় আছে। এই মডেলটাই ঢাকায় আনার চেষ্টা চলছে। কিন্তু এই স্বপ্নের পথে 4টি বড় বাধা আছে, যা এড়িয়ে গেলে পুরো পরিকল্পনা ব্যর্থ হতে পারে। প্রথমত, আমদানি শুল্ক জটিলতা। ইলেকট্রিক বাস আমদানিতে শুল্কের বিষয়টি এখনও সম্পূর্ণ সমাধান হয়নি, যা বাস কেনার খরচ বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, চার্জিং অবকাঠামো। 3টি ডিপো পরিকল্পনায় আছে, কিন্তু ৫০০টি বাস সারাদিন ঢাকায় চললে রাতে চার্জ দেওয়ার জন্য এই 3টি ডিপো যথেষ্ট কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তৃতীয়ত, পুরনো বাস না সরলে নতুন বাস কাজ করবে না। রাস্তায় মেয়াদোত্তীর্ণ ১৬,০০০ বাস থাকলে
500টি ইলেকট্রিক বাস শৃঙ্খলা আনবে না, বরং নতুন বাস পুরনো নিয়মে চলতে শুরু করতে পারে। চতুর্থত, যাত্রীদের অংশগ্রহণ নেই। সড়ক পরিকল্পনায় বারবার পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা হয়, কিন্তু যাত্রীদের মতামত নেওয়া হয় না। অথচ এই পুরো ব্যবস্থার আসল উপকারভোগী তারাই। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসি। ঢাকায় এই ধরনের পরিবহন সংস্কারের চেষ্টা নতুন নয়। 2017 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছিল। কয়েক সপ্তাহ পরেই সব আগের মতো। 2020 সালে কোম্পানি ভিত্তিক পরিবহন মডেলের কথা বলা হয়েছিল, সেটাও থেমে গেছে। তাহলে এবার আলাদা কেন হবে? পার্থক্য কয়েকটি। প্রথমত, এবার বিশ্বব্যাংকের সরাসরি অর্থায়ন আছে, যা প্রকল্পকে রাজনৈতিক চাপ থেকে কিছুটা সুরক্ষিত রাখে। দ্বিতীয়ত, ফ্র্যাঞ্চাইজি মডেলে বেসরকারি কোম্পানি সরাসরি বিনিয়োগ করবে, তাই তাদের স্বার্থ পরিচালনার সাফল্যের সাথে যুক্ত। তৃতীয়ত, প্রযুক্তিগত নজরদারি। এআই ক্যামেরা, ই টিকিটিং, অপারেশন কন্ট্রোল সেন্টারের মাধ্যমে ডিজিটাল জবাবদিহিতা আসবে, যা আগে ছিল না। এই প্রকল্পের প্রভাব শুধু পরিবহনেই থামছে না। 3টি বড় পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রথমত, জ্বালানি আমদানি কমবে। বাংলাদেশ 2024-25 অর্থবছরে শুধু এলএনজি আমদানিতে $3.3 বিলিয়ন খরচ করেছে। ইলেকট্রিক বাস ডিজেলের বিকল্প হলে জ্বালানি আমদানির চাপ কিছুটা কমবে। দ্বিতীয়ত, বায়ু দূষণ কমবে। 2019 সালে দূষণে 1,59,000 মানুষের মৃত্যুর তথ্য যদি সত্যি হয়, তাহলে 500টি ইলেকট্রিক বাস একটি প্রতীকী কিন্তু বাস্তব শুরু। তৃতীয়ত, ইভি শিল্পের সূচনা। বাংলাদেশের ভেতরে বাণিজ্যিক ভিত্তিতে বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু হয়েছে। চীনের সাথে এই বাস চুক্তি যদি ধীরে ধীরে স্থানীয় উৎপাদনের দিকে যায়, তাহলে একটি নতুন শিল্প খাত ও কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে ঢাকার পরিবহন কি সত্যিই বদলে যাচ্ছে? 500টি ইলেকট্রিক বাস একটি শুরু, কিন্তু শুধু শুরু। ঢাকায় 7,000 বাস দরকার, 3,000 আছে আর 500 নতুন আসছে। সংখ্যার হিসেবে এটা সমস্যার 15% কম। কিন্তু এই প্রকল্প যদি সত্যি ফ্র্যাঞ্চাইজি মডেলে সফল হয়, পুরনো বাস সরানো যায় এবং চার্জিং অবকাঠামো তৈরি হয়, তাহলে এটা একটা নজির তৈরি করবে, যেটা দেখে পরবর্তী সরকার, পরবর্তী বিনিয়োগকারী ও পরবর্তী প্রকল্প আরও বড় পরিসরে আসতে পারে। কিন্তু যদি 500 নতুন বাস পুরনো বিশৃঙ্খলায় মিলিয়ে যায়, তাহলে 2500 কোটি টাকা শুধু একটি ব্যর্থ পরীক্ষার কথা মনে করিয়ে দেবে। প্রশ্ন হলো, ঢাকার পরিবহন ব্যবস্থার সবচেয়ে বড় শত্রু কি পুরনো বাস নাকি পুরনো মানসিকতা? যে মানসিকতায় নিয়ম ভাঙাই স্বাভাবিক আর নিয়ম মানাটাই ব্যতিক্রম।